মাওয়া এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্সে বাসের ধাক্কা, এখন পর্যন্ত নিহত 5, পালিয়েছে ঘাতক ড্রাইভার। সিলেটের গোয়াইনঘাট সীমান্তে খেলার মাঠ নিয়ে বিএসএফ এর সাথে স্থানীয়দের উত্তেজনা। কুড়িগ্রাম খাগড়াছড়ির পাশাপাশি মৌলভীবাজার সীমান্ত দিয়ে অনুপ্রবেশ। রাখাইনের মানবিক করিডোর ইস্যুতে সম্পৃক্ততা নেই বেইজিংয়ের, জানালেন চীনা রাষ্ট্রদূত। ভারত পাকিস্তান সংযত না হলে জটিল হবে আঞ্চলিক পরিস্থিতি। 15 মে শুরু হচ্ছে বিএনপির 2 মাস ব্যাপী সদস্য সংগ্রহ। যোগ দিতে পারবেন দুঃশাসন সহ্য করতে না পেরে আওয়ামী লীগ ছেড়ে আসারা। ফ্রেশ মানুষ, সমাজের যাদের সুনাম আছে, এলাকার মধ্যে সবাই যাদেরকে ভদ্রলোক বলে জানে, এরা যাতে আমাদের সদস্য হতে যাতে কোনো ধরনের বাধা না পায়, আমরা সেটাই টার্গেট। আমন্ত্রণ সবাইকে যমুনা নিউজে। আপনাদের সাথে জান্নাতুল কলি আছি। শিরোনামগুলো জানাচ্ছিলাম শুরুতে। মুন্সিগঞ্জে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্সে বাসের ধাক্কায় 5 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 3 জন। দুপুরে এক্সপ্রেসওয়ের সিরাজদি খানের নিমতলা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। হাইওয়ে পুলিশ জানায়, মাদারীপুর থেকে রোগীবাহী অ্যাম্বুলেন্সটি ঢাকার দিকে আসছিল। পথে গাড়ি নষ্ট হলে মহাসড়কের পাশে থেমে মেরামত কাজ চলছিল। এ সময় গোল্ডেন লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস পেছন থেকে অ্যাম্বুলেন্সটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই এক নারী নিহত হন। আহতদের গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেলে নেওয়া হলে সেখানে চিকিৎসকরা আরও 4 জনকে মৃত ঘোষণা করেন। নিহতদের পরিচয় এখনো জানা যায়নি। বাসটি জব্দ করেছে পুলিশ। রাস্তার উপর দাঁড়িয়ে থেকে সে যাত্রীগুলোকে পিছনে নামায় দেওয়ার পরে সে গাড়ি চাকা চেঞ্জ করার সময় পিছন দিক থেকে সে গোল্ডেন লাইন বাস এসে তাকে ধাক্কা দিলে একজন মহিলা সে মারা যায়। আর বাদ বাকি অবশ্যই আমরা যারা যাত্রী ছিলেন 5 জন অথবা 4 জন এরকম যাত্রী ছিলেন, তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। এ বিষয়ে আরও তথ্য জানাতে ঢাকা মেডিকেল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তাওহিদ মিথুন। নিহতদের সবার পরিচয় জানা গেছে কিনা? হাসপাতালে আহত অবস্থায় যাদের আনা হয়েছে তারা শঙ্কামুক্ত কি? আসলে যারা চিকিৎসার জন্য ঢাকা এসেছিলেন, মাওয়া এক্সপ্রেস হয়ে ঢাকা আসছিলেন, তারাই মর্মান্তিক সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন। এই ঘটনায় 4 জনের মরদেহ এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজের মর্গে রয়েছে এবং যে 4 জন নিহত হয়েছেন এই 4 জনের মধ্যে 3 জনই একই পরিবারের, অর্থাৎ একজন বাবা, তার মেয়ে এবং তার এক ছেলে, তারা 3 জনই নিহত হয়েছেন। এবং আরেকজন যিনি নিহত হয়েছেন তিনি হচ্ছেন অ্যাম্বুলেন্স চালক। আপনারা জানতে পেরেছেন যে অ্যাম্বুলেন্সটি আসলে যদি বলি একটু জানা দেই, অ্যাম্বুলেন্সটি নিমতলা এলাকা, ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের যে নিমতলা এলাকা, সেখানে রাস্তার এক পাশে দাঁড়িয়ে অ্যাম্বুলেন্সের চাকা নষ্ট হয়ে গেছিলো, সে চাকাটি ঠিক করছিল এবং ভিতরে যে যাত্রী যারা ছিলেন অ্যাম্বুলেন্সের ভিতরে তারা বাইরে অবস্থান করছিল ঠিক সেই সময়। এই সময় আসলে যাত্রীবাহী বাসটি পেছন থেকে ধাক্কা দেওয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনার শিকার হয়ে এই 4 জন নিহত হন এবং এখানে ওই পরিবারেরই আরও 3 সদস্য তারা গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজের চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তাদের মধ্যে 2 জন শিশু রয়েছেন এবং একজন নারী রয়েছেন, যাদের অবস্থা এখনও বলা যায় সংখ্যামুক্ত নয়। তারা উন্নত চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসকরা এখনও বলছেন যে তারা যে সংখ্যামুক্ত সেটি বলছেন না, তবে এখানে যে নিহত যারা হয়েছে তাদের স্বজনরা এসেছেন, তাদের স্বজনদের আহাজারি রয়েছে এবং কিছুক্ষণের মধ্যে হয়তো প্রক্রিয়া চলছে যারা নিহত হয়েছেন তাদের মরদেহ হস্তান্তরের। হয়তো এরপরে ওই যারা আহত রয়েছেন তাদের চিকিৎসার বিষয়ে আমরা আপনাদেরকে খোঁজখবর চিকিৎসকদের সঙ্গে কথা বলে পরে তথ্য আপডেট জানাতে পারবো। ধন্যবাদ আপনাকে মিথুন। সিলেটের গোয়াইনঘাট সীমান্তে খেলার মাঠ নিয়ে স্থানীয়দের সাথে বিএসএফ এর উত্তেজনা দেখা দেয় সকালে 11টা নাগাদ। উপজেলার তামাবিল সীমান্তের খাসিয়া হাওরে এই ঘটনা ঘটে। স্থানীয়দের দাবি, 100 বছর ধরে একটি বিরান ভূমিকে খেলার মাঠ হিসেবে ব্যবহার করে আসছিলেন তারা। সম্প্রতি সেই মাঠে ভারতীয় পিলার সরিয়ে আনার একটি পায়তারা শুরু করেছে বিএসএফ। এই নিয়ে সকালে 2 দেশের জরিপ দল সেখানে গেলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিজিবি জানায়, ছিটমহল চুক্তির অধীনে সেই স্থানে বাংলাদেশ ভারত যৌথ জরিপ করার কথা ছিল।
আমরা যতদিন বেঁচে থাকবো আমাদের যে মাতৃভূমি জায়গা, আমাদের যে জায়গায় খেটেছি, আমরা হাল চাষ করেছি, ছোট থেকে বড় হয়েছে যে জায়গায়, এখনো আমরা এই জায়গায় খেলতেছি। আমাদের জান থাকতেও আমরা এই জায়গায় ছাড় দেব না। কুড়িগ্রাম এবং খাগড়াছড়ির পাশাপাশি মৌলভীবাজারের সীমান্ত এলাকা দিয়েও অনুপ্রবেশের ঘটনা ঘটেছে, বিষয়টি নিশ্চিত করেছে বিজিবি। বুধবার ভোরে কমলগঞ্জের ধলই সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে নারী ও শিশুসহ 15 জন অনুপ্রবেশ করে তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যাচাই বাছাই শেষে নেওয়া হবে পরবর্তী ব্যবস্থা। এদিকে কুড়িগ্রামের রৌমারি এবং ভুরুঙ্গমারি সীমান্ত দিয়ে বিএসএফ এর পুশিন করা 36 রোহিঙ্গা এখনও বিজিবি হেফাজতে রয়েছে। আটককৃতদের তথ্য যাচাই বাছাই চলছে। এছাড়া খাগড়াছড়ির তাইদং ও লোগাং সীমান্ত দিয়েও বুধবার অনুপ্রবেশ করে 66 ভারতীয় নাগরিক। সীমান্ত এলাকায় বিজিবির পাহারায় রয়েছে তারা। বিস্তারিত পরিচয় প্রশাসন নিশ্চিত না করলেও স্থানীয়রা বলছেন অনুপ্রবেশকারীরা গুজরাটের বাসিন্দা। সীমান্তরক্ষী বাহিনী, আইনশৃঙ্খলা বাহিনী এবং স্থানীয় প্রশাসন সমন্বিতভাবে কাজ করছে। তাদেরকে যত দ্রুত সম্ভব সমস্যাটি সমাধান করা যায় সেই বিষয়ে তারা একযোগে কাজ করছে। আমরা কাজ করছি, একসাথে সমন্বয় রাখছি। ভারত পাকিস্তানের মধ্যে বিদ্যমান সংঘাত না থামলে এই অঞ্চলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠবে বলে আশঙ্কা করছে চীন। আর তাই দিল্লি ও ইসলামাবাদ দুপক্ষকেই সংযত থাকার অনুরোধ জানিয়েছে ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সেই সাথে অভ্যন্তরীণ বিষয়ে অন্য কোনো দেশ যেন হস্তক্ষেপ না করতে পারে সে বিষয়ে বাংলাদেশকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি। এই সময় রাষ্ট্রদূত বলেন, রাখাইনের বহুল আলোচিত জাতিসংঘের মানবিক করিডোর ইস্যুতে বেইজিংয়ের কোনো সম্পৃক্ততা নেই। বাংলাদেশ চীন সম্পর্কের 5 দশক, সম্পর্ক নতুন উচ্চতার অভিমুখে শীর্ষক আলোচনার আয়োজন করে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজিক স্টাডিজ। এতে অংশ নেন দুদেশের সাবেক কূটনীতিক ও আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ইমতিয়াজ আহমেদ ও মূল বক্তা হিসেবে বক্তব্য রাখেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। শুরুতে দুই দেশের স্বাধীনতা পূর্ব ঐতিহাসিক সম্পর্ক সহ ব্যবসা বাণিজ্য ও অবকাঠামো উন্নয়নের নানা দিক তুলে ধরেন ইয়াও ওয়েন। এ সময় পাক ভারত যুদ্ধের প্রসঙ্গ টেনে উদ্ভূত পরিস্থিতিতে দুই পক্ষকে বিরত থাকার আহ্বান জানান তিনি। পেহেলগাম হামলার নিরপেক্ষ তদন্তেরও দাবি করেন তিনি। পাক ভারত চলমান সংঘাতময় পরিস্থিতিতে দুই পক্ষকে বিরত থাকতে হবে, অন্যথায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠবে। চীন সব ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে পেহেলগামের হামলার ঘটনায় নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত। রাখাইনে জাতিসংঘের মানবিক করিডোর ইস্যুতেও কথা বলেন ইয়াও ওয়েন। জানান, মানবিক করিডোর বিষয়ে চীন অবহিত নয় ও কোনো ধরনের সম্পৃক্ততা নেই। রাখাইন সীমান্তে জাতিসংঘের মানবিক করিডোর ইস্যুতে বেইজিং অবহিত নয়। এই বিষয়েও চীনের কোনো ধরনের সম্পৃক্ততা নেই। চীন কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে জড়াতে বা হস্তক্ষেপ করতে চায় না। আলোচনায় তিস্তা মহাপরিকল্পনা প্রসঙ্গে রাষ্ট্রদূত জানান, বাংলাদেশ সম্মতি দিলে দ্রুতই কাজ শুরু করতে প্রস্তুত চীন। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু করতে যাচ্ছে বিএনপি। আগামী 15 মে থেকে শুরু হবে এই কার্যক্রম, চলবে 15 জুলাই পর্যন্ত। দুপুরে নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জানান, 2 মাসব্যাপী এই কার্যক্রমে প্রায় 1 কোটি নতুন সদস্য সংগ্রহের লক্ষ্য বিএনপির। বলেন, অনেক তরুণ মেধাবী সজ্জন ব্যক্তি বিএনপি সদস্য হতে আগ্রহী। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে গ্রেফতারের ভয়ে চাইলেও তারা সদস্য হতে পারেননি। অতীতে আওয়ামী লীগ করত, কিন্তু তাদের দুঃশাসন লুটপাট সহ্য করতে না পেরে যারা সরে এসেছে তারাও বিএনপির সদস্য হতে পারবে। সংবাদ সম্মেলনে রিজভী জানান, ভালো আছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। যারা হয়তো একসময় আওয়ামী লীগ করতেন, কিন্তু আওয়ামী লীগের এই দুঃশাসন, আওয়ামী লীগের বর্বরচিত কর্মকাণ্ড, লুটপাট, টাকা পাচার, এটাকে পছন্দ করেনি, আগেই আওয়ামী লীগ থেকে সরে গেছেন, তারা আসতে পারবে না কেন? ফ্রেশ মানুষ সমাজের, যাদের সুনাম আছে, এলাকার মধ্যে সবাই যাদেরকে ভদ্রলোক বলে জানে, এরা যাতে আমাদের সদস্য হতে যাতে কোনো ধরনের বাধা না পায়, আমরা সেটাই টার্গেট।
জুলাই আগস্ট গণহত্যার বিচার না হলে ভবিষ্যতে দেশে ফ্যাসিবাদ আরও ভয়ঙ্কর রূপে ফিরে আসবে, কথা বলেছেন জামায়াতের ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। ভোরে আজিমপুর কবরস্থানে ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের কবর জিয়ারত শেষে সব কথা বলেন তিনি। জামায়াতের আমির বলেন, দেশের মানুষ এখনও ন্যায় বিচার বঞ্চিত। যারা মুসলিম এবং গণহত্যার শিকার তারা ন্যায় বিচার না পেলে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হবে না। এ সময় ব্যারিস্টার আব্দুর রাজ্জাককে স্মরণ করে তিনি বলেন, জীবনের ঝুঁকি নিয়ে তিনি মুসলিমের পাশে দাঁড়াতেন, ষড়যন্ত্রের শিকার হয়ে দেশ ছাড়তে বাধ্য হন তিনি। ডাক্তার শফিকুর রহমান আশা করেন জামায়াতের নেতা এটিএম আজহারুল ইসলাম ন্যায় বিচার পাবেন। এছাড়া জামায়াতে ইসলামের নিবন্ধন এবং প্রতীক দ্রুত সময়ের মধ্যে ফিরে পাওয়ার আশাবাদ জানান তিনি। ন্যায় বিচারটা দেখতে চাই, দোয়া করেন সেই ন্যায় বিচার শুধু আমরা না, জাতি যেন পায়। এই যে 24-এর আন্দোলনে যারা শহীদ হলো, যারা পঙ্গু আহত হলো, যারা জীবনের তরে জিন্দা শহীদ হয়ে এখন বিছানায় পড়ে আছে, কাতরাচ্ছে, অন্ধ হয়ে, প্যারালাইজড হয়ে, তারা যেন ন্যায় বিচারটা পায়। এই ন্যায় বিচার যদি নিশ্চিত হয় তাহলে আগামীতে কোনো জালিমের জন্ম এই দেশে হবে না। কিন্তু যদি ন্যায় বিচার নিশ্চিত না হয় তাহলে দফায় দফায় জালিম আরও ভয়ঙ্কর রূপ ধারণ করে জাতির সামনে আসবে। ছেলে ও শ্যালককে নিয়ে দেশ ছেড়ে থাইল্যান্ডে গেলেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। বুধবার দিবাগত রাত 3:05 থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তারা দেশ ছাড়েন। ইমিগ্রেশন কর্তৃপক্ষের দাবি, দেশ থেকে নিষেধাজ্ঞা না থাকায় সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদকে বিদেশ যেতে দেয়া হয়েছে। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের 9 মাস পর দেশ ছাড়লেন তিনি। এর আগে রাত 11টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান আব্দুল হামিদ, তার ছেলে রিয়াদ আহমেদ এবং শ্যালক ডক্টর AM নওশাদ। ইমিগ্রেশনে প্রয়োজনীয় যাচাই বাছাই শেষে দেশ ছাড়েন তারা। আর আব্দুল হামিদের বিরুদ্ধে জুলাই আন্দোলনে কিশোরগঞ্জ সদর থানায় বিস্ফোরক দ্রব্য আইন এবং গুলি করার মামলা দায়ের করা হয়। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশ ছাড়ার খবরে ফেসবুক পোস্টে ক্ষোভ জানিয়েছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। খুনিকে দেশ থেকে নিরাপদে বেরিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়ার অভিযোগ করেন তিনি। বলেন, পুলিশ আসামি ধরলেও আদালত থেকে জামিন দেওয়া হয়। শিরিন শারমিন চৌধুরীকে রাষ্ট্রীয় তত্ত্বাবধানে বাসায় গিয়ে পাসপোর্ট করে দেওয়া হয়। দ্বিতীয় ট্রাইব্যুনাল জানুয়ারিতে হওয়ার কথা থাকলেও মে মাসে এসেও তা শুরু হয়নি। আওয়ামী লীগের বিচার করা নিয়ে সরকারের অবস্থান নিয়ে প্রশ্ন তোলেন তিনি। অন্তর্বর্তী সরকার এখন পর্যন্ত কি বিচার এবং সংস্কার করেছে সে সম্পর্কে জানতে চান হাসনাত আব্দুল্লাহ। ৭১-এ মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহারের খালাস চেয়ে আপিল শুনানি শেষ হয়েছে। ২৭ মে রায়ের দিন ধার্য করেছেন আপিল বিভাগ। বৃহস্পতিবার প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ শুনানি শেষে রায়ের দিন ধার্য করেন। শুনানিতে আসামি পক্ষের আইনজীবী শিশির মনির বলেন, সাবেক জামায়াতের আমির মতিউর রহমান নিজামী এবং বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী সহ ফাঁসি হওয়ার সবাই বিচারের নামে সংঘবদ্ধ অবিচারের শিকার হয়েছিলেন। শুনানিতে রাষ্ট্রপক্ষ এবং ট্রাইব্যুনালের প্রসিকিউশন জানায়, বিগত সরকারের সময়ে ট্রাইব্যুনাল আইনের অপপ্রয়োগ করা হয়েছে। এ সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী MH তামিম বলেন, ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা এবং আইন হয়েছিল সৎ উদ্দেশ্যে, তবে এর ব্যবহার হয়েছে অসৎভাবে। বহুতল ভবনের রেস্টুরেন্টগুলোতে নিয়মের মধ্যে না এলে তাদের বিদ্যুৎ এবং পানির লাইন বিচ্ছিন্ন করা হবে, হুঁশিয়ারি দিয়েছে রাজুক চেয়ারম্যান। ধানমন্ডির ৭ মসজিদ রোডে আমিন মোহাম্মদ ভবন পরিদর্শন করে সব কথা জানান তিনি। সকালে ভবন দুর্ঘটনা রোধে আন্তঃসংস্থার প্রতিনিধিদের সমন্বয়ে ঝুঁকিপূর্ণ বহুতল ভবন পরিদর্শন করে রাজুক। এই অভিযানে অংশ নেয় রাজুক ফায়ার সার্ভিস, তিতাস, ডিপিডিসি, সিটি কর্পোরেশন সহ বেশ কয়েকটি সেবা সংস্থার কর্মকর্তারা। বেশ কিছু রেস্টুরেন্ট পরিদর্শন করে যথাযথ অগ্নি প্রতিরোধ ব্যবস্থা এবং পর্যাপ্ত অগ্নি নির্গমন পথ না থাকা সহ নানা অসঙ্গতি এবং অনিয়ম খুঁজে পান তারা। তবে এ সময় কোনো রেস্টুরেন্টকে জরিমানা বা শাস্তি প্রদান করা হয়নি। ভবন কর্তৃপক্ষকে সতর্ক করে রাজুক চেয়ারম্যান বলেন, রেস্টুরেন্টগুলো নির্ধারিত সময়ে নিয়মের মধ্যে না নিয়ে এলে ব্যবস্থা নেওয়া হবে। আমরা একটা সময় দিয়ে যাচ্ছি, তাদেরকে নির্দিষ্ট টাইম দিয়ে যাব। যদি এই সময় ব্যত্যয় ঘটে আমরা কিচ্ছু করব না, আমরা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেবো। দিস ভেরি প্লেন অ্যান্ড সিম্পল। এটা করলে তারপর তো তারা বিদ্যুৎ ছাড়াই যদি রেস্টুরেন্ট চাইতে পারে, দেখা যাক কয়দিন চাইতে পারে। এটা হলো আমাদের সহজ উপায়, কারণ একটা বিল্ডিং অনেক কোটি কোটি টাকার বিল্ডিং, তাই না? এটাকে আমরা ওইভাবে ভাঙচুর করতে চাই না। গত 4 মাসে নৌপথে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার এবং 20 জনকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড। উদ্ধার করা হয়েছে 10 জনের মরদেহ, যাদের পরিচয়
এখনও শনাক্ত হয়নি। দুপুরে কোস্টগার্ড সদর দপ্তরের সংবাদ সম্মেলনে এসব কথা জানান ঢাকা জোনের কমান্ডার ইমতিয়াজ হোসেন। বলেন, নৌপথে পণ্য পরিবহনের নামে পণ্য মজুত রোধে 1257টি লাইটার জাহাজে অভিযান চালানো হয়েছে, সতর্ক করা হয়েছে নাবিক কর্মচারীদের। একই সঙ্গে নৌপথ নিরাপদ করতে বোর্ডের মাধ্যমে চালানো হচ্ছে টহল কার্যক্রম। ইমতিয়াজ হোসেন বলেন, জাটকা নিধন অভিযানের অংশ হিসেবে 1,56,530 কোটি জাটকা এবং বিপুল পরিমাণ অবৈধ জাল ও ট্রলার জব্দ করা হয়েছে। আসলে ঈদুল আজহা ঘিরে নৌপথে নিরাপত্তা জোরদারের কথা জানান তিনি। লঞ্চঘাট, ফেরিঘাট এবং পল্টন সেকশনে টহলের পাশাপাশি চালানো হবে জনসচেতনতামূলক কার্যক্রম। মাধ্যমে গত 4 মাসে পরিবেশ রক্ষায় নিষিদ্ধ 7,251 কেজি পলিথিন জব্দ করা হয়েছে। ঢাকা জোনের দায়িত্বপূর্ণ এলাকা তথা নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, চাঁদপুর এবং তৎসংলগ্ন এলাকায় একক ও যৌথ উদ্ধার অভিযান পরিচালনা করে অত্র জোন কর্তৃক 10টি মৃতদেহ এবং 2 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে কৌশলগত নেতৃত্বের প্রয়োজনীয়তা এবং সমসাময়িক চ্যালেঞ্জ দক্ষতার সঙ্গে মোকাবেলা করতে হবে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। ন্যাশনাল ডিফেন্স কলেজ ক্যাপস্টোন কোর্স 2025-এর সমাপনী অনুষ্ঠানে সব কথা বলেন তিনি। কোর্স সমাপনীতে ফেলোদের মাঝে সনদপত্র বিতরণ করেন সেনাপ্রধান। 3 সপ্তাহব্যাপী স্ট্র্যাটেজিক লিডারশিপ প্রশিক্ষণের এই কোর্সে জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা, বিশিষ্ট শিক্ষাবিদ, সিনিয়র চিকিৎসক, সরকারি ও বেসরকারি সংস্থার সিনিয়র প্রতিনিধি, কূটনৈতিক, সাংবাদিক এবং কর্পোরেট প্রতিনিধি সহ সর্বমোট 32 জন ফেলো অংশ নেন। সেনাপ্রধান তার বক্তব্যে কোর্সটি সফলভাবে সমাপ্ত করার সকল ফেলোদের অভিনন্দন জানান। সেই সাথে আশা করেন দ্রুত পরিবর্তিত বৈশ্বিক প্রেক্ষাপটে ভবিষ্যতের জন্য একটি স্বনির্ভর এবং দক্ষ জাতি গঠনে এবং সুসংহত নেতৃত্বের বিকাশে এই কোর্স উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। You are the prominent persons who would make the policies, understand the strategies and give the direction, for which you need strategic acumen, you need deep knowledge about the security issues, global issues, geopolitical issues. নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিলের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে সম্মিলিত নারী প্রয়াস। এতে অংশ নেন শতাধিক নারী সদস্য। মানববন্ধনে বক্তাদের অভিযোগ, সংস্কার কমিশনের প্রস্তাবে নারীর স্বাধীনতার নামে অশ্লীলতা ছড়িয়ে দেওয়ার সুযোগ করে দেওয়া হবে। আর কমিশন অবৈধ যৌন সম্পর্ককে বৈধতা দিতে চায়, যাতে সমাজ ও রাষ্ট্রে অনৈতিকতা বাড়বে বলেও শঙ্কা প্রকাশ করেন তারা। পতিতাবৃত্তি বন্ধ হয়ে গেলে বৈবাহিক সম্পর্ক গুরুত্ব হারাবে, এমনটা মন্তব্য করেন তারা। কমিশনের রিপোর্টগুলো সমালোচিত হয়েছে যে কারণে এটি একটি ইনক্লুসিভ কমিটি হয় নাই। 90% মুসলিমের দেশে, এখানে অবশ্যই ইসলাম সম্পর্কে বিশেষজ্ঞ কারো থাকা উচিত ছিল এবং তারা বলেছেন এই রিপোর্টটি একটি কিছু সংখ্যক মানুষের জন্য। সুতরাং আমরা আজকে দাঁড়িয়েছি, কোনো কমিশনের রিপোর্ট শুধুমাত্র কিছু সংখ্যক মানুষের জন্য হতে পারে না। নারীর জন্য রিপোর্ট সেটি হবে যেটি সার্বজনীন।